ইয়াতে বাংলাদেশে গঠিত এবং বর্তমানে যে শ্রমিক হত্যাগুলো হচ্ছে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান ধারণ আচ্ছা, প্রথম কথা, আমরা কেন বলতেছি শ্রমিক হত্যা, আর রাষ্ট্র কেন এই জিনিসটা বারবার বলতে চায় যে মানে আমরা তো ব্যাপারটাকে মার্ডার হিসেবে দেখবো। মার্ডার বলতে আমরা কি বলছি, যে একটা মানুষকে পরিকল্পিত ভাবে হত্যা করা। আর ওইদিকে রাষ্ট্রীয় জিনিসটা বলতেছে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, একটা দুর্ঘটনা ঘটে গেছে, তার কারণে একজন কালচার মারা গেছে, হ্যাঁ, বা এরকম একজন মারা গেছে। তো এটা যে আমাদের কাছে কেন এটা একটা শ্রমিক হত্যা, তার একটা কারণ হচ্ছে এটা যে রাষ্ট্র জানে কথা দিয়ে। আর একটা কারণ এটা যে রাষ্ট্র জানে তাজরিন ফ্যাশন যে অগ্নি নির্মাণের ব্যবস্থা বা তার ব্যবস্থাপনা ঠিক না, এই জিনিসগুলো জানে। এবং আমাদের প্রত্যেকটাতেই কি বলে কারখানা অঞ্চল আছে, প্রত্যেকটাতে গার্মেন্ট অঞ্চল আছে, তারপর ওই সকল জায়গার যে আবাসন ব্যবস্থা, ওই সকল জায়গার তোমার পয়নিষ্কাশন ব্যবস্থা, যে সবকিছুর সাথে একজন মানুষের যে নাগরিক অধিকার, তার বেঁচে থাকার অধিকার, তার প্রতিদিনের জীবনটা যাপন করার অধিকার, তাতে একটা ন্যূনতম সম্পর্ক। এখন তুমি যদি এখন মানে আশুলিয়ার গার্মেন্টস বা গাজীপুরের গার্মেন্টস, তুমি কি দেখবা রাস্তাঘাটে বের হবে। হ্যাঁ, মানে আমি যতবার আশুলিয়া গেছি আমার মনে হয়েছে যে এই অঞ্চলের রাস্তার মা বাপ থাকে। তুমি গাজীপুর যাও, গাজীপুর গেলে তুমি কি দেখবা রাস্তার পাশে মানে ময়লা ফাঁকা রেখেছো, এই হইতেছে একটা। হ্যাঁ, এটা খুবই মনে থাকে। তাহলে আমি এখানে কি বুঝতেছি যে মানে এই গার্মেন্টস গুলো যারা চালাইছে তারাই তো আলটিমেটলি রাষ্ট্রের যে আসছে তাকে ফান্ডিং করছে, তাকে প্যাট্রোনাইজ করে। অবশ্যই আমি আওয়ামী লীগ, আমি বিএনপি বা জামাত ইসলামী হয়ে বাড়িতে তাকে হেল্প করবো যে সে আমাকে ফান্ডিং করে ওঠায়। ঠিক আছে, তাইলে আমার রাষ্ট্র বা আমার সরকার এখানে যে বিদ্যমান, সে জানে এখানে কারখানাটা কিভাবে ফাংশন করে, সে জানে সায়ান্স বা হার্টবিট কি ঘটে, তাই তো, বা আমি কি। এবং জানার পরেও সে যখন নাকি ন্যূনতম এই যে নাগরিক সুবিধাগুলো ফ্যাসিলিটিগুলো সে নিশ্চিত করতে পারছে না, বা একটু বেশি প্রফিটাইজেশনের জন্য তারে হচ্ছে খুবই মানে বাজে একটা জায়গায় ওই গার্মেন্টসটা দিতেছে, এবং খুবই কম ফ্যাসিলিটি সমৃদ্ধ একটা গিল্টি বা দালাল বানাইতে দিতেছে। এটা তো রাষ্ট্রের প্রথম কথা। দ্বিতীয় কথা, তুমি দেখো আমাদের রান্নার কথা ঢুকে গেল, এর পরবর্তী কিন্তু আমরা অনেকগুলো দুর্ঘটনা দেখি এবং আমাদের তাজরিন হতে। তারপরে আমরা আবার হচ্ছে ওই যে শিলং ম্যাঙ্গো ড্রিঙ্কস এবং ইত্যাদি একটা কারখানায় ব্যাপক আগুন ইত্যাদিতে তখন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই না, আমরা তখন অনেক ছোট। আমরা ওই বয়সে বুঝতে পারতেছি যে বাংলাদেশের যে কারখানাগুলো আছে, বাংলাদেশের যে শিল্পাঞ্চল গুলো আছে, সেখানকার বিল্ডিং এর যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা ঠিক। তোমার কি মনে হয় বাংলাদেশের যে সরকার আছে যারা বসে থাকে, তারা ওই ক্লাস 7 এর 6 এর বা 9 এর বাচ্চাদের চেয়ে তো কম বোঝে? কম তো বোঝে না, বেশি বোঝে। হ্যাঁ, তাহলে মানে তার জানা অবস্থা, সে জানে যে এখানে এরকম একটা ঘটনা করতে পারে। সে জানে মিরপুরে একটা শিল্পাঞ্চলে বা একটা বিল্ডিং এ যখন আগুন লাগবে তখন ওইখানে মানুষজন বের হয়ে আসার সেফ এক্সিটটা পাবে না। এবং তারপরেও সে এটা হইতে দিতেছে। এই জিনিসগুলো তো তার জানা বা তার জ্ঞানতই হয়েছে। এই কারণে আপনার ব্যাপারটাকে বলেছি শ্রমিক হত্যা, এটা একটা ব্যাপার। এবং একই সাথে আমাদের এটাও বুঝতে হবে যে আমরা তাকে রাষ্ট্র বলছি, রাষ্ট্র কখনোই নিরপেক্ষ হয় না। রাষ্ট্র যদি নিরপেক্ষ হইতো তাহলে আমরা 5 আগস্টের আগের রাষ্ট্র এবং 5 আগস্টের পরের রাষ্ট্রে ন্যূনতম কিছু পার্থক্য দেয়। কারণ এই 5 আগস্টের আগের এবং পরের একটা ব্যাপক লেভেলের পাওয়ার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আগে যে পাওয়ারটা নৌকায় ছিল সেই পাওয়ারটা এখন নানাভাবে দাঁড়িপাল্লা, ধানের শীষ, এনজিও নানা জায়গায় বিস্তৃত হয়ে গেছে। পক্ষের পরিবর্তন, ক্ষমতার পক্ষের পরিবর্তন, কিন্তু প্রকৃত পক্ষে শ্রেণীপক্ষের পরিবর্তনটা ঘটে। এখন হ্যাঁ, মানে সাইড বলতে পারো, তুমি বলতে পারো ভাই কমিউনিস্ট মানুষ, আবার শ্রেণী, আবার জোয়া, অমুক অমুক। এটা তো সত্যি, এটা তোমার মানতে হবে যে আমার আগেও শ্রমিক হত্যা হয়েছে, আমার পরেও শ্রমিক, মানে 5 আগস্টের আগেও শ্রমিক হত্যা হচ্ছে, পরেও শ্রমিক হচ্ছে। রাইট, রানা প্লাজা হচ্ছে হাসিনা রানা, রানা প্লাজা হাসিনা রানা হয়ে গেছে গতকালকে ঘটনা, সেটা তো ইন্টারভিউ আমাদের। এখন দুইটা ক্ষেত্রে রাষ্ট্র বা এখানকার যে গভর্নমেন্ট, তার মানে কি বলা যায়, তার রেসপন্সিবিলিটি তো একই রকম চরিত্র আমরা দেখলাম, বা একই রকম প্রতিক্রিয়াই দেখলাম যেটা ক্ষেত্রে।
একই সাথে যখন আমরা দেখতেছি যে আমার গার্মেন্টস এর যে শ্রমিকরা তোমার বেতন বৃদ্ধির জন্য বা ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করে, আমরা টিএলদের দেখছি গত ঈদের মধ্যে, যখন আমরা দেখতেছি তারা আন্দোলনটা করতেছে, তখন আমি কি দেখতেছি যে আমার রাষ্ট্র কার পক্ষে যাচ্ছে? তার তো এখানে কোনো পক্ষে যাওয়ার কথা ছিল, সে একটা মাঝখানে থেকে মীমাংসাকারী সংস্থা হিসেবে কাজ করতে পারবে। রাষ্ট্রকে সেই মীমাংসাকারী সংস্থার ভূমিকা অবতীর্ণ হয় না? অবশ্যই হয় না। যদি হইতো তাহলে আমার কালচারের মৃত্যু দেখতে পেতাম, রাইট? যদি হইতো তাহলে আমরা দেখতাম যে আমাদের টিএনএ গ্রুপের যে শ্রমিকরা আছে তারা তাদের ঈদটা ভালোভাবে পালন করতে পারে, তারা তাদের রোজার দিনে অন্তত হাত টাকায় রোজা তারা রাখতে পারে, তা তো হয় না। তাইলে এখানে আমাদের শ্রমিকদের সাথে কি আন্দোলনটা হইতেছে, তাদের জীবনমান কোন দিকে ধাবিত হয়েছে, এই সবকিছু এই রাষ্ট্র খুব ভালোভাবেই ওকে করে। এবং আমার যে গার্মেন্টস শ্রমিকরা আছে, আমার যে শিল্পাঞ্চলের বড় বড় কর্তাকর্তারা আছে এবং যে সকল বড় বড় গ্রুপের মালিকরা আছে, তাদেরকে বিশেষভাবে ফ্যাসিলিটেট করার জন্য, হ্যাঁ, সুবিধা দেওয়ার জন্য তাদেরকে এইসব ব্যাপারে নানাভাবে এক্সেপশন দেওয়া, এটা ব্যাপার। তাহলে আমরা বলতে পারলাম আমরা কেন শ্রমিক হত্যা করবো, কারণ রাষ্ট্র প্রধানতা চান এবং জেনেও সে প্রতিনিয়ত একই হত্যাকাণ্ড সে নিজে ঘটাইতেছে তার পুলিশ বাহিনীর মাধ্যমে, তার হচ্ছে ওই লাঙ্কা আর্মি বাহিনীর মাধ্যমে, অথবা সে হইতে দিতেছে একটা তাসলিম ঘটার মাধ্যমে, একটা রানার নাজার ঘটার মাধ্যমে, একটা শেতান প্যাটার্ন ঘটার মাধ্যমে, বা গতকালের ঘটনা এগুলা ঘটার মাধ্যমে। ঠিক আছে, তো এরপর আমাদের পরের প্রশ্নটা কি ছিল? আমাদের আসলে ছিল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন এই বিষয়ে কথা বলা হতো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন বিষয়ে কথা বলা হচ্ছে? এখানে বিশ্ববিদ্যালয়ে তো আমরা বাংলাদেশের দুইটা বড় ভাগ, প্রাইভেট, পাবলিক। প্রথমে পাবলিক নিয়ে আলাপ করি, তারপর হচ্ছে আমি সার্বিক বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয় কারা বলে? মোটামুটি সমাজে যারা মধ্য উচ্চবিত্ত মানে মিডল ক্লাসকে আমরা ভাগ করি নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এরকম ভাগ করি। এই যে মিডল ক্লাস শ্রেণীর মানুষজনের বাচ্চা কাচ্চা আমরা তাদেরকে পড়তে আসি, হ্যাঁ, আমাদের সাথে কোন শ্রেণীর সম্পর্কটা বেশি এটা দেখতে হবে এবং আমরা কোন শ্রেণীতে চাইতে চাই, কোন শ্রেণীতে পৌঁছাইতে চাই সেটা দেখতে। প্রথমত দেখো, একজন গার্মেন্টস এর সে কখনোই যাবে না আরেকজন ব্যক্তি গার্মেন্টস এর মালিক, মানে তার একজন প্রতিযোগী পাবে, তাই তো? মার্কেটে তার একজন প্রতিযোগী বাড়ার ফলে কি হচ্ছে, সে মার্কেটে যে মনোপলিটা বজায় রাখতে পারতো, রহমান যে মনোপলিটা তৈরি করতে পারতো বা আকিজ গ্রুপ যে মনোপলিটা তৈরি করতে পারতো, সেটা তখন সে করতে পারতো, তাই না? ফ্রি মার্কেট ইকোনমি ভালো, ফ্রি মার্কেট ইকোনমিতে সবাই অনেক মানে কম্পিটিশনের মধ্যে করতে পারে, সুতরাং দাম দর সব ঠিক থাকে, এসব তো আমরা এটাকে লেখাপত্র করি। তো প্রকৃতপক্ষে বাংলাদেশে তো প্রতিনিয়ত আমাদের মানে প্রতিদিনের জীবন যাপন করি, এখানে প্রত্যেকটা কমিউনিটির দাম তো বাড়তেছে এবং রাষ্ট্র এবং রাষ্ট্রের পেছনে থাকা যে ব্যবসায়ী গোষ্ঠী তারা তো এই বাজারটাকে নানাভাবে নিয়ন্ত্রণ একটা মনোপলি বজায় রাখে। তাহলে আমরা যে ফ্রি মার্কেটের আলাপ দেই বা ফ্রি মার্কেট কমিউনিটিকে আমরা প্রমোট করি আমাদের কোথায়, সেই ফ্রি মার্কেটও তো আসলে পুরোপুরি কি হইতে পারে না, নানা ধরনের মনোপলাইজেশন এমন, তাই না? তাহলে আমরা যে আদর্শ ক্যাটাগরি তাও তো আমাদের এখানে, এটা আরো অনেক বড় আলাপ হইতে পারে, ওইদিকে চাওয়া ছোট করে বলি। তাহলে আমি বলতে চাই কি, আমি একজন গার্মেন্টসের মালিক, আমার পরিবার কি মধ্যবিত্ত পরিবার, সেই মধ্যবিত্ত পরিবারে আমার বাপ হয়তো একজন কৃষক বা শিক্ষক হইতে পারে, একজন শিক্ষক হতে পারে, বা যে কোনো সার্ভিস করে, একজন মানে দোকানদার হতে পারে, কি বলা যায় যে কোন একটা সরকারি অফিসের কেরানি হতে পারে, তাই না? এর উপরে যারা একজন 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 সরকারি কর্মকর্তা, তাকে আমরা কর্মকর্তা বলতেছি, সচিবকে, যে মন্ত্রীকে বা যে সকল গার্মেন্টস মালিককে মালিক আমরা হইতে চাই, সেই গার্মেন্টস মালিকের সন্তান কার হ্যাঁ, আমরা আমাদের বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান সিয়ারা, সে অনেক বড় উচ্চ পদস্থ একজন ব্যক্তি, সে উঠে আসতে হয়তো কোনো একটা উচ্চ প্রতিষ্ঠিত পরিবার, তার সরকার কি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানে তার সরকার খরচ করে, তারা বাইরে করে। কারণ এই ধরনের সিআরআররা, এই ধরনের গার্মেন্টস মালিক এবং যে সকল সচিবরা আছেন তারা জানেন যে এইসব বিশ্ববিদ্যালয় থেকে আমরা যারা হইতে চাই গার্মেন্টস এর মালিক, আমরা যারা হইতে চাই সায়েন্স আনকে, আমরা যারা সালমান এফ রহমান হইতে চাই, আসলে এই বিশ্ববিদ্যালয় থেকে সেটা হওয়া সম্ভব না। কারণ আমাদের যে মার্কেট বা বাজার আছে
আমাদের যে ব্যবস্থা, যে রাষ্ট্র আছে, তারা তাদের মনোবলি টিকায় রাখার জন্য হইল বা তাদের প্রতিযোগিতা তাদের বৃদ্ধি না পায়, এইসব কিছু যে কোনো কারণেই হোক, আমাকে সেটা হইতে দিবে না। সে চায় আমার বাবা একজন কেরানি ছিল, আমিও একজন কেরানি। সে চায় আমার বাবা একজন কৃষক ছিল, আমি একজন কৃষক হয়ে, আমার বাবা যদি গার্মেন্টস এর কর্মচারী হয়, আমিও যেন গার্মেন্টস এরই কর্মচারী। ঠিক আছে, সে যে জায়গায় প্রফিট করতেছে, সেই প্রফিটের একটা মেশিন হিসেবে আমি যেন এখানে কিন্তু আরেকটা প্রফিট মেকার হিসেবে না, একটা প্রফিটের হিসেবে মেশিন হিসেবে। প্রফিট মেকার হতে পারতেছি না, প্রফিট মেকিং মেশিন। আমি প্রফিট মেকিং এর মেশিন হয়ে উঠছি। এটা ব্যাপার। এখন আমার সমাজে প্রফিট মেকিং মেশিনটা কার? আমার বাবা, তাই না? তোমার বাবা। এই তো। এবং আর কার? নিম্নবিত্তের মানুষরা, তাই তো? বিরঞ্জিত যে মানুষগুলো থাকে তারা এই প্রফিট মেকিং এবং এর পাশাপাশি আমরা কি করতে পারি? আর কারা? গার্মেন্টসের শ্রমিক। তাহলে আমি কি হইতে চাই? ওই গার্মেন্টসের শ্রমিকের আর কি, তাই না? ঠিক আছে, আমি গার্মেন্টস শ্রমিক হবো না, তাহলে আমি কি হবে? ওই গার্মেন্টসের মানে ওয়ান অফ দ্য সুপারভাইজার, যেও নানাভাবে ওইখানে এমপ্লয়ারে কি হবে? ওই কি বলে গার্মেন্টসের মালিক, তাই মালিক তো হইতে পারতেছি না ভাই আমি, তাই? তাহলে আমি এখানে এক্সপ্লয়টেশনের শিকার, সেও এখানে এক্সপ্লয়টেশনের শিকার। এবং একই সাথে দেখো, আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, দাবি চপি বাড়ি এইখানে ফান্ডিংটা থেকে আসে। অবশ্যই রাষ্ট্র দেয় কিছু, আমরা যে 1000 টাকা পাবেন প্রতিবার, এটা রাষ্ট্র দেয়। রাষ্ট্র তো ইসলাম কোনো প্রফিট মেকিং বেকার গাড়ির চালায় হচ্ছে আমাদের ট্যাক্সেশন, আমার বাপের ট্যাক্সেশন, মুখের টাকা, সেটা দিয়ে সে করছে। তাহলে এখানে আমার একটা দায়বদ্ধতা তৈরি হয় যে আমি কেন এই মানুষগুলোর পাশে দাঁড়াবো। একটা ব্যাপার, এটা মানে একদম সাদা কথা, যে আমার বিশ্ববিদ্যালয়ে যাদের টাকা খেয়ে গেছে, আমি অবশ্যই তাদের পাশে। কারণ শুরুতে কি করলাম, যে রাষ্ট্র কেন মালিকের পক্ষ নেয়? কারণ মালিক রাষ্ট্রকে ফান্ডিং করছে, মালিক সরকারকে ফান্ডিং করতেছে, সে যাতে ক্ষমতায় বসতে পারে বা সে যাতে ক্ষমতাটা টিকায় রাখতে পারে। শেখ হাসিনা যখন নাকি তার মানে সময়ের দোরগোড়ায় পৌঁছায় গেছে, সে কার সাথে প্রথমে মিটিং করছে? ব্যবসায়ীদের সাথে তার মিটিং। কেন? এবং মিটিং এ তার কথা কি ছিল, যে যেটাই হয়ে যায় আপনারা ঘাবড়ায় না, আপনাদের বিজনেস যাতে ভালোভাবে চলতে পারে, আই উইল এনশিওর। এটা ব্যাপারটা ছিল। সেটা কেন করছে? কারণ ওই ব্যবসায়ীরাও আমার তারা ইনশিওর করে যে আপনি তাদের ক্ষমতায় থাকে, তার যাতে পর্যাপ্ত সাপ্লাইটা বজায় রাখে, সেটাকে ইনশিওর করবে ব্যবসায়ী। তাহলে এখানে তাদের মধ্যে একটা বোঝাপড়া, একটা নেগোসিয়েশন হয়। আমাদের বোঝাপড়া, আমাদের নেগোসিয়েশন তাহলে কার কথা হবে? যে আমাকে ফান্ডিং, রাইট? তো সেই বোঝাপড়া কি আমি দেখতেছি, সেই নেগোসিয়েশনে কি আমি যাইতেছি আমার শ্রমিকদের সাথে, আমার কৃষকদের সাথে, আমার নিম্ন মিত্র বা নিম্ন মধ্যবিত্ত আয় মানুষদের সাথে? সেই বোঝাপড়াতে আমি যাচ্ছি। বরং আমি কি বলতেছি, যে নাকি তুমি যে শার্টটা পরে রয়েছো বা সাই তুমি যে টি শার্টটা পরে রয়েছো, তোমার তো গার্মেন্টসের প্রবলেম লাগছে, তাই? তাহলে আমি তাদের থেকে আলাদা হতে চাইছি, তাদের সাথে নেগোসিয়েট করতে চাইতেছি না। এটা ব্যাপার। তাহলে আমার অবক্ষয় হবে না, কারো অবক্ষয়। তো ব্যাপারটা হইতেছে এটা না। দেখো, যে আমি এই জন্য শ্রমিকের পক্ষে দাঁড়াবো না, যে এটা এই জন্য না, এটা ভালো কাজ এই জন্য না। এখানে আমার স্বার্থটা ব্যাপকভাবে জড়িত। ঠিক আছে, রাষ্ট্র বা সরকার যদি মালিক পক্ষের সাথে বসে, মালিক পক্ষকে তারা সেটা করে, একই সাথে আমারও একটা পক্ষকে চুজ করতে হবে যে আমাকে সার্ভ, এবং শ্রমিক পক্ষ যে বারবার আমাকে সার্ভ করে আসতেছে, সেটা তো স্বীকৃত, প্রমাণিত। কোটা মুভমেন্টের মধ্যে একটা শ্রমিকের যে হচ্ছে যাত্রাবাড়িতে হচ্ছে কোন একটা কারখানায় কাছে, সে তো সরকারি চাকরি পাবে না, জীবনে পাবে। কিন্তু যখন নাকি সে ফিল করতেছে যে ঢাকা ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ক্যাম্পাসে যা করতেছে সেটা আনফেয়ার, নিয়োগের ক্ষেত্রে যা হইতেছে সেটা খুবই মানে অবিবেচনাসুলভ একটা কাজ। এবং রাষ্ট্র যে নীতিটা চালাইতেছে সেটার বিরুদ্ধে দাঁড়ানোটা তার কর্তব্য। সে কিন্তু সাথে সাথে দাঁড়াইতেছে। হ্যাঁ, 17ই জুলাই যখন নাকি আমাদের ক্যাম্পাস ফাঁকা হয়ে গেল, তখন যদি যাত্রাবাড়ি না রেজ করতো, পরবর্তীতে আশুলিয়া যদি না রেজ করতো, আমাদের গাজপুর যদি না রেজ করতো, তাহলে ছাত্ররা এখানে কাজে ব্যবসায়ীদের একদমই না। তাহলে তারা কিন্তু আমাদের দিকে হাত, বুক সবকিছু বাড়ায় দিয়ে রাখছে, টাকা পয়সাও দিয়ে রাখছে। অবশ্যই আমরা এখানে যা কিছু সাপ্লাই পাইছি সবকিছু তাদের ফান্ডিং পাইছি। আমাদের তাদের দিকে একই কারণে আগে যাওয়া উচিত, কারণ এটার মধ্যে কার সাথে যদি আমার অবশ্যই নিজের স্বার্থ থাকে। এই চারটা কারণ আমি এখানে কেন হচ্ছে আমার বা আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শিক্ষার কি বল শ্রমিকদের পাশে দাঁড়ানো হচ্ছে।
আরেকটা বিষয় কি, আরেকটা বিষয় আমার কাছে খুবই পরিষ্কার যে আমার বাপ পয়সা নিয়ে মানুষ, আমার পরিবার ওইখানে নিজের বিলং করে, বুঝতে গেল আমার ধারণা বোঝা গেল। আরেকটা বিষয় আছে, এটা বললে আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমরা সরাসরি কোনো উৎপাদনের সাথে জড়িত না, তাই না? কিন্তু আমি কি হইতে চাই, আমি মালিক হতে চাই। আর এতক্ষণের আলাপে তো আমি এটা বুঝলাম যে আমার পক্ষে আসলে মালিক হওয়াটা এত ইজি না। তাহলে বাংলাদেশের মানে বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যে 5,000 গ্রাজুয়েট বের হয়, পোস্ট গ্রাজুয়েট বের হয়, সেখান থেকে অন্তত 3,000 প্রতি বছর গার্মেন্টস পালন করে, অন্তত 1,000 প্রতি বছরের কাছে আরো বড় বড় কিছু বুঝতে তো না। তাহলে 5,000 গ্রাজুয়েট কই দেবে? সালমানের রহমান কোন জায়গায় গেছে? সে তো বাদ। এখন আমি যে উৎপাদন সম্পর্কের সাথে জড়িত না, তাহলে আমার কাছে অপশন আছে আমি কোন দিকে যাব, তাই না? এটা আমার জন্য চুজ করা সব থেকে ইজি। একজন মানে শ্রমিক সে কিন্তু চুজ করতে পারবে না, সে মালিক পক্ষে যাবে না, সে শ্রমিক পক্ষে যাবে। একজন বুদ্ধ সে কখনোই শ্রমিক কিন্তু চাবে। আমি কি করবো সেটা আমার উপর, মানে আমি এখন পর্যন্ত ফ্রি, আমি যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আছি, পড়াশোনার মধ্যে আছি, কোনো শ্রম সম্পর্কের সাথে বা উৎপাদন সম্পর্কের সাথে জড়িত না, ততদিন পর্যন্ত আমার এই অপশনটা আছে এবং আমি চাইলে আমার পক্ষটা চুজ করতে পারবো। এবং আমার এলাকায় আপনাদের এটাও বুঝতে পারতেছ যে আমি যদি মানে আমি গতানুগতিক ভাবে যে পক্ষটা চুজ করি, যে মালিক পক্ষ, যে সরকার পক্ষ, যে রাষ্ট্রপক্ষ, যে ক্ষমতার পক্ষ, সেই পক্ষ আসলে আমাকে চুজ করতে চায়, সে তার একটা মেশিন, তার একটা যন্ত্র হিসেবে আমাকে ব্যবহার করতে চায়। এবং তার বিপরীতে যে পক্ষটা সমাজের বিদ্যমান, যেটা বৃহৎ জনগণের অংশ, হ্যাঁ, যেটা ব্যাপকতর গোষ্ঠীর অংশ, যেটা আমার বাপের, আমার মায়ের, অবশ্যই আমাদের কারো কারো মা হচ্ছে গার্মেন্টসে কাজ করে, যারা হচ্ছে এরকম গ্যাস চেম্বারের পরে মানে দম বন্ধ হয়ে মারা গেছে, যারা আগুনের পরে ছাই হয়ে গেছে, যারা বিল্ডিং এর চাপায় করে মরে গেছে, এটাই তো আমাদের সমাজের বৃহত্তর অংশ। তাহলে সেই পক্ষটা আমাকে চাই, আমি কেন সেই পক্ষটাকে চাই? সুতরাং কথা এটা বলে শেষ করবো, একই কথা রেখে শেষ, সেটা হচ্ছে যে আমরা যারা ছাত্র, আমরা যারা শিক্ষার্থী, তারা আসলে কোনো চ্যারিটি জায়গা থেকে না, ওইটা খারাপ হয়ে গেছে এই জায়গা থেকে না, বরং এটার সাথে আমাদের স্বার্থ, এটা ব্যাপকভাবে খুবই জরুরি ভাবে সংশ্লিষ্ট। এবং নিজেরা যদি প্রচন্ড পরিমাণে স্বার্থপর হই, ওই প্রচন্ড স্বার্থপরতার জায়গা থেকেও, প্রচন্ড ব্যক্তিতান্ত্রিক চিন্তা জায়গা থেকে হইলো আমাদের এই শ্রমিক বা শ্রমজীবী মানুষের যে সাফারি, শ্রমজীবী মানুষের যে মহিলা যাওয়া প্রতিদিন, তাদের যে মানে প্রতিদিন যন্ত্রণা ভোগ করা, ওইটার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের পক্ষে কথা আশা করি। প্রথমত আমার ফান্ডিং আমরা বলবো রাষ্ট্র, রাষ্ট্রের পেছনে ট্যাক্সেশনের মাধ্যমে, ভ্যাটের মাধ্যমে ক্রমাগত উৎপাদন যন্ত্রটা রাষ্ট্রটাকে ক্রমাগত চালায় দেওয়ার মাধ্যমে যে প্রমোদিনী সখী তারা প্রতি বছর যে 1,000 কোটি টাকা বাড়ছে, তাহলে এই মেশিনটাকে চালায় রাখার জন্য তাদের পক্ষে আমার ধারণা এটা খেলাম। দ্বিতীয়, আমি করবো এটা একটা যে আমি আসলে তোর পক্ষটাকে চুজ করি, শ্রমজীবীর পক্ষ কেন চাচ্ছি? দেখ, আমি চাইতে চাই মালিকের পক্ষ, মালিক আমাকে দিতে চায়, মালিক যাবে ক্ষমতা, মালিক যাবে সরকার নির্মাণের দিকে, যাতে আমাকে সাপ্রেস করা যায়, যাতে আমাকে দমায় রাখা যায় এবং তার অনেকগুলো যন্ত্রের পক্ষে আমাদের আরেকটা যন্ত্রের রূপান্তর করা যায়, যে হচ্ছে তার উৎপাদন ব্যবস্থাটাকে আরেকটু সক্রিয় করবে, আরেকটু বেশি উৎপাদনের দিকে নিয়ে যাবে। আমাকে সে মালিক নিতে দিবে। অন্যদিকে আমি দেখতেছি যে আমার পড়াশোনার খরচ, আমার প্রতিদিন যাপন করার খরচ, আমার প্রতিদিনটাকে সহজ করে তোলার হোক, আমার জীবনটাকে আরো বেটারমেন্টের দিকে নিয়ে যাও, সবকিছুই করতেছে শ্রমিক। এই জায়গা থেকেও আমি এই শ্রমিক শ্রেণীর পক্ষটা নিব। তারপর বলি যে আমার তাহলে এখানে আমার স্বার্থ অবশ্যই আছে, কারণ স্বার্থ সংশ্লিষ্টতা ছাড়া শুধুমাত্র ভালো মন্দের ভিত্তিতে আমরা পক্ষ চুজ করতে পারি না, বা ভালো মন্দের ভিত্তিতে আমরা করি। ওই জায়গা থেকেও চিন্তা করি যে আমাকে বারবার শাসনের দিকে ফেলাই দিতেছে, এটা একটা বড়। আর যে বারবার আমার পক্ষে এসে দাঁড়াচ্ছে, 24 আমার পক্ষে এসে দাঁড়াচ্ছে, 18 আমার পক্ষে এসে দাঁড়াচ্ছে, 69 আমার পক্ষে এসে দাঁড়াচ্ছে, যে বৃহত্তর শ্রেণী বাংলাদেশের যে বিশাল জনগোষ্ঠী, যারা ধান চাল করে, যারা ফসল উৎপাদন করে, যারা কাপড় তৈরি করে, এই পক্ষটা আমার পক্ষ, কারণ সে আমার জন্য।
তাহলে আমি যেহেতু ওই শ্রেণীতে পৌঁছাতে পারবো না, তাহলে আমার এই শ্রেণীতে থাকা ছাড়া করতেই হবে। এটা আমার মানে এই সমাজ ব্যবস্থা, এটা তো আমার কপাল, এটা তো আমার ডেস্টিনি। তাহলে আমার ডেস্টিনিটা আমার মানতে সমস্যা। এবং আমি যখন জানি আমার ডেস্টিনি এটাই হবে, তুমি যখন আপনি জানো তোমার মরতেই হবে, তখন তোমার টার্গেট কি থাকবে? মরাটা অত সহজ বা মৃত্যুর পরে যাতে ভালো কিছু হয় সেটাতে তোমার জীবন ঘুরে চেষ্টা করতে। এখানেও তুমি যখন জানতেছো যে তোমার ডেস্টিনি একজন শ্রমজীবী হওয়া, তোমার ডেস্টিনি এমনিতেই ঠিক হয়ে রয়েছে, তুমি ওই কাঠামোরে যে ব্যাপক জনগণ আছে তার একজন ভেড়া যাবে। তুমি যত চেষ্টাই করো তুমি একজন ক্যারাটে বেশি কিছু হইতে পারো। তাহলে ওই পক্ষটা যাতে ভালোভাবে প্রপার করে, তারা যাতে ভালোভাবে বাঁচে, তারা যাতে ভালোভাবে বিকশিত হয়, যাতে আমি পরবর্তীতে যখন ওই শ্রেণীতে যাবো তখন আমি নিজে বিকশিত হইতে পারি। সেটা ঈশ্বর রাখা, সেই জায়গা থেকেও আমার ঈশ্বরের পক্ষেরই পক্ষটা নেওয়া এই ছাত্র সংসদ গুলা ইতোমধ্যে কি ভূমিকা নিয়ে আসছে বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ডাকসু, তার ভূমিকা কি ছিল? আমরা যখন ডাকসুর ইতিহাস বা আমরা ডাকসুর যখন নাকি আর্জেন্সি ফিল করি, সেটা কোন কোন জায়গা থেকে? প্রথমত আমার ক্যাম্পাসের নানা রকম সমস্যা, শিক্ষার্থীদের নানা রকম অধিকার, এই সকল বিষয়ে ছাত্র সংসদ একটা ভূমিকা রাখবে, ছাত্র সংসদ একটা কার্যকরী পদক্ষেপ নেবে, এটা একটা কাজ। দ্বিতীয়টা কি? ছাত্র সংসদের ঐতিহাসিক কাজ করতে চাই, এই তো ব্যাপার। আমরা যদি 52 দেখি, 52তে কি হলো? ছাত্র সংগ্রাম পরিষদ, তারপর তমুকুল মজলিস, এগুলো হলো প্রত্যেকটা এক একটা স্টুডেন্ট বডি। রাইট? 69 ছাত্র সংসদের ভূমিকা রাখছে। 69 মুভমেন্ট যেটা হইল তখনকার যে সকল ছাত্র সংগঠন নানাভাবে 11 দফা নির্মাণ এবং পরবর্তীতে একটা নাগরিক এই আন্দোলন, সেটাকে একটা গণ আন্দোলনে রূপান্তরিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ খুবই পলিটিক্যাল একটা ভূমিকা পালন করে, খুবই অ্যাক্টিভ একটা ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মধ্যে তো ছাত্র সংসদের ভূমিকা সবথেকে বেশি, তাদের গ্রহণযোগ্যতা সবথেকে বেশি। তুমি সাইড একজন মানুষকে যদি একটা কথা বলো, একজন তোমার সহপাঠীকে, তার থেকে বেশি গুরুত্ব পাবে ছাত্র সংসদের একজন সদস্য যদি বলে, ছাত্র সংসদ নিজে যদি এই কথাটা বলে। আমরা পরবর্তীতে কি দেখি? 73 বা 72 সালের দিকে যখন নাকি ভিয়েতনাম যুদ্ধের বিপক্ষে ভাই, ওটা 73 না 72, ভিয়েতনামের যে জনযুদ্ধটা চলতেছিল মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতৃত্বে একটা মিছিল হইল ভিয়েতনামের জনগণের পক্ষে, এবং সেই মিছিলের গুলিটা চালাইল কারা? রাষ্ট্র। তখনকার যে রাষ্ট্রপ্রধান শেখ মুজিব, তার সরকার, তাকে আমরা পরবর্তীতে জাতির জনক রূপে মুক্তমুক্ত হিসেবে দেখি, তার একটা মানে মানে রূপান্তরিত চরিত্রটা আমরা ওই সময়তেই দেখি, তাই তো? কিন্তু ছাত্র সংসদ আমরা কি দেখি? প্রতিবার একটা ছায়া বিরোধী দলের ভূমিকা পালন করে। ছাত্র সংসদ আমরা মানে এর আগে যখন আমি নাচতে বলছিলাম যে রাষ্ট্রপতি কার্যক্রম থাকে মালিক শ্রেণীর পক্ষে, তাহলে ছাত্র সংসদ প্রতিবার যখন আমি বলতেছি যে বিরোধী দলের ভূমিকা পালন করতেছে বা একটা ছায়া বিরোধী দলের ভূমিকা পালন করতেছে, তাহলে ছাত্র সংসদ কার পক্ষে রাখছে? শ্রমিক শ্রেণী বা এরকম বাইনারি যদি না করি, ব্যাপক বাংলাদেশের জনগণের পক্ষে সে অবস্থানটা নিশ্চয়। আমরা 80-র দশকে যাই, যখন নাকি স্বৈরাচারী বিরোধী আন্দোলনটা গলা পাকাই গেছে, শুরু হবে এরকম একটা অবস্থা, তখন কোন বড় রাজনৈতিক সংগঠন কিন্তু মাঠে প্রথমে প্রবেশ করে না। মাঠে কারা প্রবেশ করছে? ছাত্র সংগঠনগুলা, বিভিন্ন পন্থা, বিভিন্ন জনরার ছাত্র সংগঠনগুলা, সকল জনরার সকল কথা ছাত্র সংগঠন না, বোঝা যায় ছাত্র সংগঠন গুলো আসলে, ছাত্র সংসদ গুলো আসলে, তারা তখন নাকি শিক্ষার্থীদের মোবিলাইজ করছে, শিক্ষার্থীদের এই আন্দোলনের দিকে ড্রাইভ করছে। তখনই আমরা পরবর্তীতে দেখতে পাই যে আমাদের তখনকার যে বিরোধী দলীয় শক্তিগুলো আছে, বিএনপি, জামাত ইসলামী, আওয়ামী লীগ, হুয়েভার, তারা তারপরে ওইটার মধ্যে সংযুক্ত হয়েছে, সম্পৃক্ত হয়েছে। তাহলে ছাত্র সংসদ ঐতিহাসিক ভাবে সবসময় দেখা যাচ্ছে যে একটা ছায়া বিরোধী দলের ভূমিকা পালন করে, বা আমরা বলতে পারি যে জনমানুষের পক্ষে সেটা। তাহলে তার একটা ঐতিহাসিক দায় আছে। যখন তাজরিনে আগুন লাগতেছে তখন তার পক্ষে এসে তারা, তখন সেই পক্ষের একটা বিবৃতি। কিন্তু যখন তাজরিনে আগুন লাগতেছে তখন ছাত্র সংসদ বলতে কি শাসন করেন। একটা লম্বা সময় পরে আমরা একদম ডাকসু পাইলাম, ডাকসু পাচ্ছি।
যে কোনো ভাবেই হোক, নানা পোস্টের ভিতর দিয়ে হোক, তারা তো একটা বডি হিসেবে আসতেছে, ছাত্রদের প্রতিনিধি হিসেবে। তাহলে তার যে ঐতিহাসিক দায়, সেটা তার এখানে পূরণ করার একটা কর্তব্য তার সামনে দাঁড়ায়। এটা একটা কারণ। পরবর্তী কারণটা, সে যে বৃহৎ ছাত্রদের রিপ্রেজেন্ট করতেছে, প্রতিনিধিত্ব করতেছে, সে যে বৃহৎ ছাত্রদের প্রতিনিধিত্ব করতেছে, সেই ছাত্ররা যদি, সেই ছাত্রের পিতা, সেই ছাত্রের বংশীগণ যদি শ্রমজীবী মানুষ হয়, যদি বাংলাদেশের যে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এই অংশের মানুষ হয়, তাহলে তাদের রিপ্রেজেন্টেটিভ হোক, তাদের প্রতিনিধিত্ব সংসদে হোক। লাইক তুমি বলো, তখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় তখন কেন এটা একটা জাতীয় ইস্যু হয়ে যাচ্ছে? কেন বাংলাদেশের চায়ের দোকানগুলোতে, কেন বাংলাদেশের খেতে, খামারে, গার্মেন্টসে এই আলাপটা বারবার করতেছে যে ভিপি কে পাওয়া, জিএস কে পাওয়া? কেন? কারণ তারাও জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাথে তার নিজের স্বার্থতা জড়িত। তার কণ্ঠ যদি কেউ হয়, সেটাই ছাত্র সংসদ গুলাই হবে। তারা মানে বাংলাদেশের বিরোধী শক্তি গুলা, মানে বিরোধী রাজনৈতিক সংগঠনগুলা থেকে বেশি ভরসা করে এই ছাত্র সংগঠন তৈরি করে এবং ছাত্র সংসদ। তো এটা আমরা বুঝতে পারলাম, এটা একটা কারণ। আরেকটা কারণ বলতে পারো যে সুতরাং মানে ছাত্র সংসদের যে রাজনৈতিক দায়বদ্ধতা বা বাংলাদেশের আবহাওয়া ভবিষ্যতের সংসদের উপর তার যে আকাঙ্ক্ষার কারণে সে ছাত্রদের পাশে এসে দাঁড়ায়, এটা তার উপর একটা দায়িত্ব দিল। একই সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে শ্রেণীর প্রতিনিধিত্ব করতে বিশ্ববিদ্যালয়ে আসে, সেই শ্রেণীকে এবং বাংলাদেশের রাজনৈতিক কাঠামোয় ওইভাবে বলিষ্ঠ কণ্ঠস্বর হওয়ার মতো কোনো রাজনৈতিক পক্ষ যেহেতু এখন তৈরি হয়, তার কারণে ছাত্র সংসদের একটা দায়িত্ব তৈরি হয় বা ছাত্র সংসদের একটা ঐতিহাসিক কর্তব্য এখানে নির্মাণ হয়েছে। যে কারণে ছাত্র সংসদ বাংলাদেশের ক্ষেত্রে সবসময় রাজনীতিতে একটা বিশাল ন্যাশনাল ফিগার হিসেবে দাঁড়ায়। এইসব কারণে আমাদের দেশের যে জনসাধারণ তার প্রত্যেকটা সংগ্রামের তার প্রত্যেকটা সাফারিং এর পক্ষে আমাদের ছাত্রদের এবং আমাদের তারা দেওয়া